নমস্কার, আদাব। আমি অনুপ সোনি, উত্তরপ্রদেশের বুলন্দ শহর থেকে ক্রাইম পেট্রোল 10 থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তুমিও না পাগল। আচ্ছা চলো, আমি রাখছি, কেউ আসছে। চলো, বাই। আমি বুঝিনি তুমি আমার পিছনে দাঁড়িয়ে। আর আমিও জানতাম না যে আমার পেছনে এই সব কিছু চলছে। আবার শুরু করলে? তুমিও তো আমার নামে করো না। বান্ধবী ছিল আমার ছোটবেলার। আরে সঙ্গীও তো হতে পারে, যৌবনের। ছি, আমাদের বিয়ে হয়েছে 18 বছর হয়ে গেল। বাচ্চার মা আমি, তোমার স্ত্রী আমি। কিন্তু খুশি নও আমাকে নিয়ে, আর পরপুরুষের সাথে হেসে হেসে গল্প করো, না জানি লুকিয়ে আর কি করো। আমাকে মিথ্যে কথা বলো। কি খামতি আছে আমার? কি খামতি আছে আমার? বলো বলো, কি কম আছে আমার? বলো। সন্দেহ রোগের কোনো চিকিৎসা নেই। সন্দেহ সম্পর্ক ভাঙার মূলে, এমন একটা বিষ যা যে কোনো সম্পর্ককে ধীরে ধীরে কুড়ে কুড়ে নরক বানিয়ে দেয়। এমন একটা জীবাণু যা স্বামী বা স্ত্রীর মাথায় একবার ঢুকলে জীবন সঙ্গিনীর সব স্বাধীনতা নষ্ট হয়ে যায়। কারোর সাথে হেসে কথা বলাটাও তখন সমস্যা হয়ে ওঠে। আর সাধারণত তখনই দুজনের কেউ একজন হতাশ হয়ে অপরাধের দরজায় গিয়ে কড়া নাড়তে থাকে। 31শে জুলাই 2005, বুলন্দ শহর, উত্তরপ্রদেশ। আজ থেকে 6 বছর আগে। মোহনবাবু, আমাদের সাথে চলুন। কেন? কোনো খবর পাওয়া গেছে? একটা লাশ পাওয়া গেছে। লাশ? সুরজিৎ, বাবা সুরজিৎ, তোর মাকে পাওয়া গেছে বাবা, তোর মাকে পাওয়া গেছে। আর্মিদের একটা পুকুর থেকেই লাশটা পাওয়া গেছে। পোস্টমর্টমের রিপোর্ট অনুযায়ী কয়েকদিন আগেই মৃত্যু হয়েছিল। দেখুন মোহনবাবু, লাশ যথেষ্ট পচে গেছে। ওনাকে দেখান। রাজ্য, রাজ্য, মা, মা, মা ওঠো, বাবা, বাবা, মা। রাজ্য, কি হয়ে গেছে রে বাবা? তোমার সঙ্গে ওরা কি করলো বলো তো? বাবা, বাবা, মা, মা, মায়ের কি হয়েছে বাবা? বাবা, মা ওঠো, বাবা। চুপ কর বাবা, চুপ কর। তুই কাঁদলেই তো আর তোর মা ফিরে আসবে না রে। মোহনবাবু, আমরা ইনফরমেশন পেয়েছি যে ওরা তিনজনই নিজেদের গ্রামে লুকিয়ে আছে। আমরা টিম পাঠিয়েছি ওদের অ্যারেস্ট করতে। একটা টিম আপনি আমার স্ত্রীর চোখে ফিরিয়ে আনতে পাঠান না? পাঠাতে পারবেন আপনি? ফিরিয়ে আনতে পারবেন আমার স্ত্রীকে? দেখুন মোহন সিং বাবু, আমরা অনেক চেষ্টা করেছিলাম, কি চেষ্টা করেছেন আপনারা? 1 মাসের ওপর হয়ে গেল আমার স্ত্রী অপহরণ হয়েছিল। এতদিন পরে আপনারা জানতে পেরেছেন যে ওই লোকগুলো কোথায়। আর তাও সবকিছু শেষ হয়ে যাবার পরে আমি ওদের ছাড়বো না। কোর্টে যাব, ওই 3 জনকে শাস্তি পাইয়েই ছাড়বো আমি। তবেই আমার রাজ্যর আত্মা শান্তি পাবে। 2005-এর এই ঘটনার ঠিক 1 মাস আগে পিডব্লিউডি ইঞ্জিনিয়ার মোহন সিং আর তার ছেলে সুরজিৎ বুলন্দ শহর পুলিশ স্টেশনে ছুটতে ছুটতে আসে একটা অভিযোগ দায়েরের জন্য। ওনারা পুলিশকে বলেন যে মোহন সিং এর স্ত্রী মানে সুরজিতের মা রাজেন্দ্র ওরফে রজ্জকে কিডন্যাপ করা হয়েছে। এই কিডন্যাপিং এর 2 জন প্রত্যক্ষদর্শীও ছিল, মোহন নিজে আর সুরজিৎ। স্যার তাড়াতাড়ি চলুন স্যার, ওরা আমার স্ত্রীর রাজ্যকে তুলে নিয়ে চলে গেছে। কিছু করুন স্যার আপনি। কারা তুলে নিয়ে গেছে? আপনি চেনেন তাদেরকে? খুব ভালো করে জানি স্যার। ওই 3 জনই আমার প্রতিবেশী স্যার। এক হলো ওই দোকানদার ওম প্রকাশ, আর একজন হলো ওই ভাড়াটে মাস্টার রবিচন্দ্র, আর তৃতীয় হলো ওই হাবিলদার রাজীব শুক্লা। আমাদের ডিপার্টমেন্টের রাজীব শুক্লা? হ্যাঁ হ্যাঁ, ওই জানোয়ার রাজীব শুক্লা স্যার। স্যার আপনারা ওকে ধরুন স্যার,
স্যার আমার স্ত্রীকে বাঁচান স্যার, আমি হাত জোর করছি আপনাদের কাছে, প্লিজ স্যার প্লিজ। কিন্তু কোথা থেকে নিয়ে গেছে, কিভাবে নিয়ে গেছে? স্যার ওটা আমি আপনাকে বলছি। মা রোজকার মতো মন্দিরে গিয়েছিল স্যার, আর আমিও মায়ের সাথে ছিলাম। মা, না, ছাড়ো, ছাড়ো মাকে, মাকে ছাড়ো, মা, মা, ছাড়ো, মা, ওর কাজ হোক। চল, এই, চল, গাড়ি চালা। মা, 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 ছাড়ো ছাড়ো বলছি, বাঁচাও, ছাড়ো আমাকে। সুরজিতের বাবা, সুরজিতের বাবা, বাঁচাও আমাকে, বাঁচাও, ছাড়ো, ছাড়ো। সুরজিতের বাবা, সুরজিতের বাবা। আচ্ছা, তো আপনারা ওই মারুতি ভ্যানের নাম্বার নোট করেছেন? না স্যার, সবকিছু যেন হঠাৎ করে হয়ে গেল। আর স্যার আমি এতটাই ঘাবড়ে গিয়েছিলাম, আমি তো বুঝেই উঠতে পারছিলাম না কি করব। কিন্তু হ্যাঁ স্যার, ওটা একটা সাদা মারুতি ভ্যান ছিল স্যার, নতুন সাদা গাড়ি, আমি ওটা পিছু নিয়েছিলাম স্যার। আপনি বলছেন ওই তিনজন কিডন্যাপারের মুখ গামছা দিয়ে ঢাকা ছিল? হ্যাঁ স্যার। তাহলে আপনি কি করে বলতে পারেন যে ওই তিনজন কিডন্যাপার রবিচন্দ্র, ওম প্রকাশ আর রাজীব শুক্লাই ছিল? স্যার এই তিনজন আসলে খুব খারাপ লোক স্যার। স্যার ওরা তো নামেই আমার প্রতিবেশী স্যার, আসলে ওরা প্রত্যেকেই আমার ক্ষতি চায়। বছর খানেক ধরে আমার স্ত্রী রাজ্যের ওপর ওদের খারাপ নজর ছিল স্যার। আর ওই মাস্টার রবিচন্দর, আসলে ও হচ্ছে 1 নম্বরের লম্পট। থ্যাংক ইউ রাজ্যজি, আপনি ভীষণ আন্ডারস্ট্যান্ডিং। কোনো ব্যাপার না মাস্টার মশাই, যদি কোনো জিনিসের দরকার পড়ে তাহলে বলতে লজ্জা পাবেন না। হুম? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। শোনো রাজ্য, ওই ওপরের ভাড়াটে রবিচন্দর ভাড়া দিয়েছে নাকি? আরে না, বললো যে স্কুল থেকে নাকি সব টিচারদের মাইনে দিতে দেরি করছে, 10-12 দিনে দিয়ে দেবে। বেচারা সরিও বললো। সরিও বলেছে। আমি প্রথম থেকে এরকম ভাড়াটে রাখতেই চাইছিলাম না, একদম পছন্দ নয় আমার এই লোকটাকে। কেন গো, ঠিকঠাকই তো, এমনিতেও ভাড়াও তো ঠিক সময় দিয়ে দেয়, নিজের মতো থাকে, মন্দিরেও যায়। তুমি একেবারেই বোকা রাজ্য, একেবারেই অবুঝ। কোথায় কি কি ঘটছে তুমি কিছুই জানো না। জানো ওর স্কুল থেকে আমি কি শুনে এলাম ওর সম্বন্ধে? কি শুনেছো তুমি? দেখো, তোমার এইসব জানার কোনো দরকার নেই, তুমি ওই লোকটা থেকে দূরে থাকবে, ঠিক আছে? এই যে আপনার বাড়ির ফার্স্ট ফ্লোর, কবে থেকে ভাড়া দিয়েছেন রবিচন্দ্রকে? এই 6-7 মাস ধরে। ভেবেছিলাম স্কুলের টিচার, ভালো লোকই হবে, তাই ঘর ভাড়া দিয়েছিলাম। খুব বড় একটা ভুল করে ফেলেছি স্যার। স্যার কালকে ওকে আমরা ঘর ছেড়ে দিতে বলেছিলাম, ও মাকে খুবই বিরক্ত করতো। স্যার আমার স্ত্রী রাজ্য তো একেবারেই সরল, সবাইকে বিশ্বাস করে ফেলে, লোকের খারাপ নজরকে বুঝতেই পারে না। সকাল থেকে সন্ধে পর্যন্ত শুধু ঠাকুরের নাম করে, সবার মধ্যেই ঠাকুরকে দেখতে পায়। আর এই যে বাকি দুই প্রতিবেশী, ওম প্রকাশ আর হাবিলদার রাজীব শুক্লা, এদের ব্যাপারটা কি? দুটোই 1 নম্বরের জানোয়ার, নির্লজ্জ, মিচড়ির ছুরি দুটোই। ওম বাবু, এই বাকি সব জিনিস থাক। আসলে হয়েছে কি, আমার কাছে 300 টাকা কম আছে। আরে কোনো জিনিস এখানে রাখতে হবে না, সবই আপনার বাড়িতে যাবে। 300 টাকা নিয়ে আপনি পালিয়ে যাবেন কি বৌদি? আপনার সাথে এত ভালো সম্পর্ক, যখন টাকা আসবে তখন দিয়ে যাবেন। ধন্যবাদ ওম বাবু। আচ্ছা, হয়ে গেলে তো খুবই উপকার হবে রাজীব বাবু। বৌদি আপনি আমাকে লজ্জা দিচ্ছেন, আর আপনার জন্য শুধু রেলের টিকিট কেন, সব কিছুই করব। কত ভালো আপনি, খুব ভালো আপনি বৌদি। দিন প্রসাদ খাওয়ান। ধন্যবাদ।
রাজ্য, এই যে হাবিলদার রাজীব শুক্লা, এ তো কারোর কোনো কাজ করে না। হঠাৎ করে তোমার জন্য ট্রেনের টিকিট কেটে আনলো। কেননা আমি ওনার প্রতিবেশী। মা, আমি তো বলেছিলাম আমি যাব। তুমি সবসময় অন্যকে দিয়ে কেন কাজ করাও? আর ওই দোকানদার ওম প্রকাশ কাউকে তো একটা জিনিসও ধারে দেয় না, তাহলে তোমাকে মাসকাবারি খাতা খোলার কথা বলছিল কেন? কেননা উনি জানেন যে আমি কোথাও পালাচ্ছি না। কিন্তু ওই লোকগুলো তোমার পেছনে পড়ে আছে, এটা তুমি কবে বুঝবে রাজ্য? মা, 1 নম্বরে নচ্ছার লোক ওই ওম প্রকাশ, আর ওই হাবিলদার, ওটাও কিছু কম যায় না। তুমি ওদের সাথে কথা কেন বলো মা? তোমাদের দুজনের হয়েছেটা কি? যখনই দেখো আমার সঙ্গে এমন করো যেন আমার কিছু হয়ে যাবে। আমি কি বাচ্চা নাকি? না, বাচ্চা নয়, কিন্তু অবুঝ তো বটেই। বোকা, তুমি নেহাত বোকা। ওই লোকগুলোর উদ্দেশ্যটা তুমি বুঝতেই পারছো না। ভালো মানুষ এটা একটা ইঙ্গিত রাজ্য, ইঙ্গিত। তোমার সাথে ভালো মন্দ কিছু হবার আগে এটা বোঝো রাজ্য। স্যার, স্যার হাবিলদার রাজীব শুক্লা আরিনিয়া পুলিশ স্টেশনে পোস্টেড আছে। ফোন করো ওই থানাতে, কথা বলবো ওই হাবিলদারের সঙ্গে। কথা বলার কি দরকার স্যার? তাড়াতাড়ি কিছু করুন। ওই 3 জনের খপ্পর থেকে আমার স্ত্রীকে বাঁচান স্যার। যখন যা খুশি হতে পারে, প্লিজ। হ্যালো, আর্নিয়া থানা। বলেন স্যার, থানা থেকে পিএসআই গজেন্দ্র সিং বলছি। সেলাম সাহেব, কনস্টেবল আজম খান বলছি। কনস্টেবল রাজীব শুক্লা আছে ডিউটিতে? না সাহেব, ও আজ ডিউটিতে আসেনি। ছুটিতে আছে? না সাহেব, তেমন কিছু তো ও বলেনি। শুধু আজকে ডিউটিতে আসেইনি। জানি না কেন ওর মোবাইলটাও অফ আছে। মোবাইল অফ? কনস্টেবল রাজীব শুক্লা আছে ডিউটিতে? না সাহেব, ও আজ ডিউটিতে আসেনি। ছুটিতে আছে? না সাহেব, তেমন কিছু তো ও বলেনি। শুধু আজকে ডিউটিতে আসেইনি। জানি না কেন ওর মোবাইলটাও অফ আছে। মোবাইল অফ? এখানে রবিচন্দ্রবাবু তো ম্যাথস পড়ান। কি হয়েছে ইন্সপেক্টর? আজ ছুটি নিয়েছেন কেন উনি? ছুটি নিয়েছেন কোথায়? আজ তো উনি আসেনি। আজকে 4টে ওনার জরুরি ক্লাসের শিডিউল ছিল। না ফোন করেছেন না অন্য কিছু, মোবাইলও সুইচ অফ ওনার। আচ্ছা, ঠিক কি হয়েছে ইন্সপেক্টর? কিছু বলে যায়নি, বললো তুমি দোকান সামলাও। ওম প্রকাশ বাবুর মোবাইল সুইচ অফ কেন? ওই জানে, ও কখনো বলে না, আর আমিও কখনো জিজ্ঞেস করি না, নিজের মর্জি মতো চলে। কিছু হয়েছে কি স্যার? এখনো পর্যন্ত কিছু জানি না। হাবিলদার শুক্লা যদি চলে আসে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে বলো। কিছু তো হয়েছে না স্যার? দেখুন না, উনি কোনোদিন কিছু না বলে ডিউটি থেকে অফ নেননি, আর ওনার 2টো মোবাইলও কোনোদিন বন্ধ থাকেনি। উনি আমার কাছে সব কিছু বলেন। আপনি বলুন না কি হয়েছে। কিচ্ছু লুকোবেন না আমার কাছে। লুকিয়ে আছেন তো আপনার স্বামী। হাবিলদার শুক্লা চলে এলে আমার সঙ্গে যোগাযোগ করতে বলবেন। স্যার, ওরা 3 জনই কাজে আসেনি, আর ওদের মোবাইলও সুইচড অফ। গজেন্দ্র, 3 জনই গায়েব। স্যার, আমার মনে হচ্ছে মোহন সিং এর সন্দেহটা সত্যি হতে পারে। খবর নাও ওই 3 জনের আর কোনো বাড়িঘর আছে কিনা, বিশেষ বন্ধু, আড্ডাখানা, সবকিছুর খবর নাও। ঠিক আছে স্যার। মিসেস রাজ্য মোহন সিং এর শুধু সম্মান নয়, তার প্রাণনাশেরও সম্ভাবনা আছে। চব্বিশ ঘন্টা কেটে গেছে, আর আপনি এটা বলতে এসেছেন যে আমার স্ত্রী রাজ্যর ব্যাপারে আপনার কাছে কোনো খবরই নেই। দেখুন, আমরা আশপাশের থানাগুলোকেও খোঁজা সামিল করেছি। রাজ্যের ফটোগ্রাফ আমরা সার্কুলেট করেছি, আর সমস্ত জায়গায় সাদা মারুতি ভ্যানের উপর নজর রাখা হচ্ছে। কিন্তু কোনো তো খবর থাকবে আমার স্ত্রী রাজ্যর। একটা খবর আছে। কি? যে 3 প্রতিবেশীর নাম আপনি বলেছিলেন, স্কুল টিচার রবিচন্দ্র, ভাড়াটে ওম প্রকাশ আর হাবিলদার রাজীব শুক্লা, এই 3 জনই উধাও হয়ে গেছে। এটা কোনো খবর হলো? আর এটা সেই সত্য যেটা আমি আগেই আপনাকে বলেছিলাম। এই 3 জনেই আমার স্ত্রীকে অপহরণ করেছে, আর 24 ঘন্টা কেটেও গেছে। ইন্সপেক্টর সাহেব, 24 ঘন্টা! আর এই সময়ের মধ্যে যে কোনো মেয়ের সাথে যে কোনো কিছু ঘটতে পারে। আমার কথাটা একবার ভাবুন, আমার ছেলের ওপর দিয়ে কি যাচ্ছে। আপনার বাড়িতেও তো স্ত্রী আছে ইন্সপেক্টর সাহেব। গজেন্দ্র, ওই 3 জনের গ্রামের টিম পাঠানো হয়েছিল, কোনো খবর? পুনা, রাহিমপুর, সোনাগ্রাম, 3টে জায়গা থেকে আমাদের টিম খালি হাতে ফিরেছে। ওরা 3 জন তো ওদের গ্রামে পাক্কা নেই স্যার। কোথাও না কোথাও আছেই তো গজেন্দ্র। আমাদের খবরিদের অ্যাক্টিভেট করো, হাবিলদার রাজীব শুক্লার খবরিদেরও একসঙ্গে করো। আমার লজ্জা করছে, আমাদের ডিপার্টমেন্টের একজন এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে। ভাই, পুলিশের লোক যখন নিজেই এর মধ্যে আছে, তখন অন্য পুলিশ কেন ঝামেলায় জড়াবে? আরে সবাই তো নিজের পিঠ বাঁচানোর জন্য ব্যস্ত। আমাদের পিডাব্লিউ লোকেরাও তো কোনো অংশে কম যায় না।
মোহনবাবু, আপনি বড়বাবুকে একটা নোট পাঠান তো জলদি। হ্যাঁ স্যার, একদম পাঠিয়ে দিন। সে তো আমি কবেই পাঠিয়ে দিয়েছি। বড়বাবু নিজে যদি কালেক্টরের সঙ্গে কথা বলেন না, তাহলেই সুরাহা হবে। আমি তো এখনো বলছি যে পুলিশের ওপর ভরসা করো না। ভাই, ভরসা তো আমার স্ত্রী রাজ্য করেছিল ওই কুকুরগুলোকে। দেখলে তো পরিণামে কি হলো। আমি ওকে কতবার বলেছিলাম ওদের সঙ্গে মেলামেশা করাটা একদম ঠিক হচ্ছে না। আমি ওকে বহুবার বলেছি ওদের সঙ্গে কথা বলো না, ওদের দিকে তাকিও না, কিন্তু ও কথাই শোনেনি। সারা বুলন্দ শহর ব্যস্ত হয়ে ওঠে। এক সরকারি অফিসারের স্ত্রীকে কিডন্যাপ করা হয়েছে আর 1 মাস ধরে তার কোনো খবর নেই। আর 3 অভিযুক্ত স্কুল টিচার রবিচন্দন, দোকানদার ওমপ্রকাশ আর হাবিলদার রাজীব শুক্লা 1 মাস ধরে নিখোঁজ। ওদেরও কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। 4টি পরিবার হতাশায় ডুবে রয়েছে আর পুলিশ ফোর্স একদম হতাশ হয়ে পড়েছে। বুলন্দ শহর পুলিশের উপর সরকারি ডিপার্টমেন্টের চাপ ছিল। 24 ঘন্টা নজরদারি রাখা হচ্ছিল, কিন্তু ওই 3 অভিযুক্তের কোনো খবর নেই, যেন ওরা হাওয়ায় হারিয়ে গেছে। এ তো পেতে গিয়ে হারাতে হবে দেখছি। আমি তো প্রথমেই বলেছিলাম আমাদের পালানোটা উচিত হবে না, থেকে গেলেই ভালো হতো। আরে না না, আরো বিপদ হতো। ডিপার্টমেন্টের লোকেরা আমাদের ছাল চামড়া তুলে নিত। তাহলে এখন কি করব? মাস্টার ভাই, তুমি কিছু করো না। জল তো মাথার ওপর বইছে ভাই। আমায় প্রশ্ন না করে হাবিলদার ভাই তুমি নিজে একটু ভাবো, এই ব্যাপারে তোমার থেকে ভালো আর কে জানে বলো? আমার তো মনে হয় আমাদের আরো 2-4 দিন এইভাবে থাকতে হবে, তারপর আস্তে আস্তে যে যার বাড়ি ফিরে যাব। নিজের বাড়িতে? তাহলে আমরা পালিয়ে এলামই বা কেন? আর জবাব কি দেবো রাজ্যজির ব্যাপারে? হ্যাঁ, জুলাই 2005 আর্নিয়া পুলিশ একটি পুকুর থেকে এক মহিলার লাশ খুঁজে পায়। লাশটিতে পচন ধরেছিল। পোস্টমর্টমের 7 দিন পরেও এই লাশটি বেওয়ারিশ পড়ে থাকে, কারণ রজ্জর কেসের তদন্ত চলছিল। তাই স্বাভাবিকভাবেই লাশ শনাক্ত করার জন্য মোহন সিংকে ডাকা হয়। বাবা আর ছেলে দুজনেই রজ্জকে আইডেন্টিফাই করে। এখন রজ্জর কিডন্যাপিং এর কেস রজ্জর মার্ডার কেসে পরিণত হয়ে গেল। আমি ওই 3 জনকে শাস্তি পাইয়েই ছাড়বো, তবে আমার স্ত্রী রাজ্য পরলোকে শান্তি পাবে। আমাদের বিশ্বাস করুন মোহনবাবু, আমরাও সেটাই চাই। আমরা আপনার স্ত্রীর হত্যাকারীদের গ্রেফতার করেই ছাড়বো। তাদের মধ্যে একজন আপনাদের ডিপার্টমেন্টের লোক। গ্রেফতার করবেন আপনি? খুবই দুঃখের কথা মোহনবাবু যে আপনি এই ধরনের কথা ভাবেন। থাক, বাদ দিন। যখন হত্যাকারীরা ধরা পড়বে তখন বিশ্বাস করবেন। আপনি জানতে পেরে যাবেন যে পুলিশ ডিপার্টমেন্ট কি জিনিস। এখন আসছি, চলো। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। গজেন্দ্র, 7 দিনের নোটিস পিরিয়ড দাও। 8ম দিন ওদের 3 জনকে ফেরার ঘোষণা করো। 7 দিনের মধ্যে যদি আত্মসমর্পণ না করে তাহলে 3 জনের সম্পত্তি বাজেয়াপ্ত করো। ইয়েস স্যার। দেখো ভাই, আমাদের কাছে আর তো কোনো রাস্তাও বাকি নেই। আর তাছাড়া আমাদের জন্য আমাদের বউদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। রাজ্যজি আর এই দুনিয়ায় নেই। আরে বাস, খুব তাড়াতাড়ি আমরাও সেখানেই যাব। আমাদের 3 জনের কবর তো খোঁড়া হয়েই গেছে। তাহলে আমরা জ্যান্ত লাশ হয়ে ঘুরে কেন বেড়াবো? স্যার, আমরা কয়েকদিন ধরেই সারেন্ডার করার কথা ভাবছিলাম, কিন্তু ভয় পারিনি। স্যার, মাস্টারমশাই একদম ঠিক বলছেন। আমাদের ভয় ছিল মোহন সিং নিশ্চয়ই আমাদের এই কেসে ফাঁসিয়ে দেবে। স্যার, আমরা বুঝতে পেরেছি যে আমরা এই ঘটনায় পুরোপুরি ফেঁসে গেছি, কিন্তু আমাদের বিশ্বাস করুন স্যার, আমরা 3 জনই নির্দোষ স্যার। ভাই হাবিলদার রাজীব শুক্লা, তুমি কি তোমার বন্ধুদের জানাওনি যে পুলিশ মিথ্যে বয়ানদাতাদের মুখের চামড়া শুদ্ধ টেনে তোলে? স্যার, আমরা 3 জন এখানে সারেন্ডার করতে এসেছি। দুধ দিয়ে কি এখন পা ধোবো তোমাদের, নাকি এমন করে ধোবো যে দ্বিতীয়বার আর পায়ের দরকারই হবে না? হতভাগা, তোমরা এখন এখানে এসেছো কেননা তোমরা এখন কাঙাল হয়ে গেছো, পুরোপুরি ক্লান্ত হয়ে গেছো তোমরা সবাই। স্যার, খুব ক্লান্ত হয়ে গেছি আমরা। ঠিকই বলছেন আপনি। গজেন্দ্র। ইয়েস স্যার। এই সমস্ত ক্লান্ত যাত্রীদের জন্য আরাম আর জল খাওয়ার ব্যবস্থা করো। অনেক লম্বা তীর্থযাত্রা করে এসেছেন ওনারা। 2-4 ঘন্টার মধ্যে যদি সত্যি কথা না বলে তাহলে 4 ধাম দর্শন করিয়ে দেবো আমরা। তারপর হয় এরা সত্যি কথা বলবে, নয়তো বলার অবস্থায় থাকবে না।
মাস্টার হয়ে লুচ্চামি করছিস, হ্যাঁ? আমাদের কথা বিশ্বাস করুন স্যার, আমরা পালিয়ে গিয়েছিলাম কারণ আমরা জানতাম রাজ্যজিৎ কিডন্যাপ হয়ে গেছে আর ওই পাগল মোহন সিং এই ব্যাপারে আমাদের নাম জড়িয়ে দেবে। কিন্তু ভগবানের দিব্যি, এই কিডন্যাপিং এর ব্যাপারে আমরা তিনজন কিচ্ছু জানি না। আমাদের তিনজনের কোনো হাত নেই এই ব্যাপারে। তোমাদের তিনজনের ওই মহিলার উপর নজর ছিল। একজন প্রাপ্তবয়স্ক বিবাহিতা মহিলাকে তোমরা তিনজনে মিলে বরবাদ করেছো। পুলিশের জিজ্ঞাসাবাদ পুরো 4 দিন ধরে চলে। 3rd ডিগ্রি অ্যাপ্লাই করার পরেও 3 অভিযুক্ত একই সুর গাইতে থাকে, একই কথা বলে যায় যে তারা নাকি নির্দোষ। এরা কেউ এমন লোক নয় যাদের বিরুদ্ধে পুরনো ক্রিমিনাল রেকর্ড আছে, যারা পুলিশের মার খেতে অভ্যস্ত। একজন স্কুল টিচার, একজন দোকানদার আর একজন নিজেই পুলিশের লোক। এখন প্রশ্ন হলো এই যে 3 জন যদি মিথ্যে কথা না বলে থাকে তবে সত্যিটা কি? স্যার, কোর্ট ওদের 3 জনের কাস্টাডি বাড়িয়ে দিয়েছে 1 সপ্তাহের জন্য। আমার ডাউট আছে এতে আদৌ লাভ হবে কিনা। আর সবচেয়ে আশ্চর্যের হলো এত মার খাওয়ার পরেও এরা 3 জন কিন্তু মুখ খুলছে না। স্যার, হয়তো ওরা কিছুই জানে না। হয়তো মোহন সিং এর পেটে কিছু আছে। আমার স্ত্রীর রাজ্য মারা গেছে ইন্সপেক্টর, আপনি আর কি জানতে চাইছেন এখন? 4 দিন ধরে ওই 3 জনকে আমরা লাগাতার পিটিয়েছি। বড় বড় ক্রিমিনালরাও 2 দিন পর্যন্ত টেকে না। আপনি ওই 3 জনের সঙ্গে কি করছেন সেটা তো আমি দেখতে চাইনি, কিন্তু এর মা মারা গেছে, আমার স্ত্রী মারা গেছে। 18 বছরের বিবাহিত জীবন আমাদের। এই বাড়ির স্ত্রী ছিল লক্ষ্মী, সরস্বতী, সবকিছু। আর সবচাইতে বড় কথা, এখনো পর্যন্ত এটা জানা যায়নি যে ওই 3 জন ওকে মারার আগে কি কি করেছিল। তবু আপনি যদি না পারেন তবে ওই 3 জনকে আমার আর আমার ছেলের হাতে তুলে দিন, আমরা ওদের সত্যি বলাবো, যতই সময় লাগুক না কেন। মিস্টার রবিচন্দ্র আর হাবিলদার রাজীব শুক্লার বেইলের কাগজ। আরাম প্রকাশ? ওনার জামিন হয়নি। কেন? সেটা আপনি কোর্টে গিয়ে জিজ্ঞেস করুন। আপাতত আমার 2 ক্লায়েন্ট আর একজনও যেন জেলে না থাকেন। আর এর মধ্যে আপনারা যথেষ্ট টর্চার করেছেন ওদের উপর। উকিল বাবু, সাইকেল চুরির মতো ফালতু কেসে গ্রেপ্তার হয়নি এই 3 জন। কেসটা কি, কে কি করেছে সেটা সময় এলে কোর্টই স্থির হবে ইন্সপেক্টর। আমার ক্লায়েন্টস প্লিজ। গজেন্দ্র? ইয়েস স্যার। রবিচন্দ্র আর রাজীব শুক্লার অর্ডার তৈরি করো। ইয়েস স্যার। 3 অভিযুক্ত পুরো 2 মাস ধরে পুলিশ হেফাজতে আছে, যেখানে তাদের সব রকম জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু কেস একটুও আগে বাড়ল না। আরে রবিচন্দ্র, রাজীব শুক্লা, চলো তোমাদের জামিন হয়ে গেছে। হ্যাঁ? আরে হাবিলদার সাহেব, আমি ওম প্রকাশ, আমার জামিন? আরে না না, শুধু এদের 2 জন কাটা হয়েছে। রবিচন্দ্র আর রাজীব শুক্লা তো বেল হয়ে গেল, কারণ তাদের উকিল অ্যাডভোকেট মাসি এটা প্রমাণ করতে পেরেছিলেন যে কিডন্যাপিং এর সময় তারা অন্য জায়গায় ছিল। দোকানদার ওম প্রকাশের হয়ে করা আর্গুমেন্টে কোর্ট খুশি হয়নি, তাই তার বেল মঞ্জুর হলো না। স্যার, আমার স্ত্রীর 2 জন হত্যাকারীর বেল হয়ে গেছে। তারা বাইরে ঘুরে বেড়াচ্ছে, আনন্দ করছে, কিন্তু ওদের যাবজ্জীবন কারাদণ্ড হওয়া উচিত ছিল। মোহন সিং কেস কোর্টে আছে, আর আইনকে নিজের কাজ করতে দাও। এ তো 20 মাও চলে স্যার, কিছুই হচ্ছে না। স্যার, আপনাকে রিকোয়েস্ট করছি, হোম মিনিস্ট্রি অফিসে একটা অফিসিয়াল লেটার পাঠান না প্লিজ। হোম মিনিস্ট্রিকে লেটার লেখা ছেলে মানুষই হয়ে যাবে, আর এখন সেই যুগ নেই যখন কেস সলভ হতে অনেকটা সময় লেগে যাবে। দেখবে খুব তাড়াতাড়ি কেসের শুনানি হবে, কেস ফাস্ট ট্র্যাক চলবে। তবুও স্যার, যদি ওপর থেকে একটু চাপ থাকে তাহলে কেসটা ফাস্ট ট্র্যাক হবে। স্যার, আমার কথাটা ভাবুন, আমার ছেলের কথাটা ভাবুন স্যার। ও তো অল্প বয়সী, ওর রক্ত তো গরম হবেই, বিশেষ করে তখন যখন ও 2 জনকে সামনে দেখতে পাবে। মোহন সিং, আমার দ্বারা যেটুকু হবে আমি সেটুকুই করব, তুমি আইনের ওপর ভরসা রাখো। দেখুন, আপনাদের কেস আমি নিয়েছি, তাই আপনাদের ন্যায় পাওয়ানোটা আমার দায়িত্ব। আর যদি আপনারা দোষ করেও থাকেন তাহলে আপনাদের ন্যূনতম শাস্তি দেওয়াটা আমার কর্তব্য। তাই আপনারা কোনো কিছু লুকোবেন না, কারণ লয়ারের কাছে কিছু লুকোনো মানে সেটা হলো সুইসাইডের শামিল। আমাদের ফ্যামিলি আর আমাদের সম্মান তেমনি শেষ হয়ে গেছে উকিলবাবু, আর কখনো আমরা মিথ্যে বলিনি, না পুলিশকে আর না আপনাকে। ওই মহিলা আপনাদের খুব ভালো করে চিনতেন। উনি আপনাদের প্রতিবেশী ছিলেন। ওনার কিডন্যাপ হয় আর তারপরে মার্ডার করা হয় ওনাকে, আর আপনারা 3 জন কিচ্ছু জানেন না। আমরা ছাড়াও তো আরো প্রতিবেশী ছিল উকিলবাবু। কিন্তু মোহন আপনাদের 3 জনের নামই নিয়েছে। উকিলবাবু, না আমরা কিডন্যাপ করেছি আর না আমরা খুন করেছি, আমরা তো কিছুই করিনি। তাহলে কে আর কেন? সে তো পুলিশ আর আদালতের কাজ। আপনি আমাদের 3 জনের কথাটাই ভাবুন, আর ওমবাবুকে যত তাড়াতাড়ি সম্ভব ওখান থেকে বের করে আনুন। জানি না এই পাগলামি আর কতদিন চলবে। 6 বছর
টানা 6 বছর ধরে কোর্টে আর্গুমেন্ট চলতে থাকে। রবিচন্দ্র, রাজীব শুক্লা আর ওম প্রকাশের উকিল বারবার একটাই কথা বলতে থাকে যে তাদের মক্কেলদের বলির পাঠা বানানো হচ্ছে। মোহনও তার জায়গা থেকে এক বিন্দুও নড়ছিল না। সে শুধু এটাই বলে যাচ্ছে যে তার স্ত্রীর প্রতি ওই 3 জন লোকের বাজে নজর ছিল। ওম প্রকাশ 6 বছর ধরে জেলে রয়েছে, যেখানে তার অন্য 2 সাথী রবিচন্দ্র আর রাজীব শুক্লা বারবার বেল পাচ্ছে। শেষ পর্যন্ত 2011-তে গিয়ে এই কেস অন্যদিকে মোড় নেয়। পুলিশের কাছে একটা খবর আসে। এমন একটা খবর যা প্রথমে পুলিশকে আর তারপর সারা বুলন্দ শহরের মাথা ঘুরিয়ে দেয়। পুরো 6 বছর বাদে বুলন্দ শহর পুলিশের সামনে এমন এক মহিলা দাঁড়িয়ে, যিনি বলছেন যে তার নাম রজ্জ। সেই রজ্জ যাকে অপহরণ করা হয়, সেই রজ্জ যাকে খুন করা হয়। ইনি কি সত্যি মোহন সিংয়ের স্ত্রী ছিলেন? আর যদি ছিলেন, তবে অপহরণ কাকে করা হয়েছিল আর লাশটাই বা কার ছিল? 2005-এর বন্ধ হয়ে যাওয়া সেই কেস 2011 এসে নতুনভাবে শুরু করা হয়। কাল আবার এই সময় দেখা হবে আর এই কেসের শেষ দেখব আমরা। দেখব এই কেসের দ্বিতীয় অধ্যায়। ততক্ষণ ভালো থাকবেন, সাবধানে থাকবেন। জয় হিন্দ।